এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, আর বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা, 2,56,000 কোটি টাকা ঘাটতি। যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে। ও যখন মাদ্রাসায় যায় তখন আমি মাথা আমাকে এইভাবে সামনে দেয়, মা আমার মাথাটা মুছাও করে দাও, মা আমাকে দোয়া করে দাও, মা আমি যেন ভালো থাকতে পারি, ভালো যেন লেখাপড়া করতে পারি। আর 4 দিন ধরে বাড়িতে কোনো খানা খাওয়ার কিচ্ছু নাই। আমরা কি আতঙ্ক আছি, আমার ছেলের খোঁজ পাই না, কোথায় আমার ছেলে আছে, কোথায় রাখছে, কোথায় গেছে, কি হয়েছে ছেলে। আল্লাহ, আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ে দোয়া করি। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে কটি উৎসাহ ব্যঞ্জক খবর, তার মধ্যে অন্যতম খবর হলো যে সেনাবাহিনীতে একজন নতুন সেনাপ্রধান আসছেন, জেনারেল ওয়াকার, যিনি বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন এবং তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছে এবং সেইভাবে সরকার থেকে মনোনয়ন দিয়েছে, যিনি জেনারেল হয়ে নতুন ব্যাচ পড়ে জুন মাসের 23শে জুন 2024 এই তারিখে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। আর সম্মানিত ভাইরা, একটা ক্রিটিক্যাল সময় এই জাতি পার করছে, যাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না। সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব, অন্য যত খোদা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়নকারী জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কায়েম না করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব বানা আর রসুলকে নেতা মারা সম্ভব হয় না। তাই আমাদেরকে সমাজের অসৎ, খোদাহীন, মিথ্যা, পাপী, নাফরমান নেতাদেরকে সরিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়েম করলেই কেবল আল্লাহকে ইলাহ বানা আমাদের পক্ষে সম্ভব। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে ভিডিওগুলো নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই ভিডিওগুলোর মূল অংশগুলোই আজকের ভিডিও শুরুতে দেখানো হয়েছে। সেই ভিডিওর মূল অংশগুলো দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি আজকে দেখবেন এবং সকলের কথাগুলো শুনে যাবেন, তাহলে বুঝতে পারবেন অনেক কিছু। তো সবাইকে বলবো চলুন আর কথা না পারে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, সকল প্রকার খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিও দেখে আসি। এই যে 5.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, আর বাজেট দিয়েছে 7,97,000 কোটি টাকা, 2,56,000 কোটি টাকা ঘাটতি। যা বাজেট দিয়েছে ওই ঘাটতি বাদে তার চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ খেলাপিদের কাছে আছে। এমনকি এই বাজেটেও যা দিয়েছে 1,37,000 কোটি টাকা সুদ দিতে হবে, সুদ। কারণ ওই যে গ্রামের সেই ঋণ করে ঘি খাওয়ার মতো নিজেদের লুটপাট আড়াল করার জন্য বৈদেশিক ঋণ এনে উন্নয়ন করেছে আর লুটপাট করেছে, নেতাকর্মীদেরকে হৃষ্টপুষ্ট বানিয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণ এখন $100 বিলিয়ন বা বাংলা টাকা প্রায় 11 লক্ষ কোটি টাকা, বাজেটের প্রায় 1.5 গুণ। সর্বশেষ এইটুকু বলতে চাই, এদেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে এই দেশটা এই সলমান রহমান আলম কিংবা এই বঙ্গভবন, গণভবনের কতিপয় লুটেরা কিংবা প্রশাসনের আজিজ বেনজিরদের দেশ নয়। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশকে বাঁচাতে হলে, দেশের মানুষকে বাঁচাতে হলে এই লুটেরা দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনের কোনো বিকল্প নাই, গণ আন্দোলনের কোনো বিকল্প নাই। আন্দোলনের মাধ্যমেই আমাদেরকে এই ফ্যাসিস্ট, এই ভারতীয় দাবিদার, এই লুটেরা সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বাজেট দিয়ে একদিন একটা নিউজ হয়েছিল যে ঋণ খেলাপির সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশের ইতিহাসে। এই সরকার যখন ক্ষমতা আসে তখন ঋণ খেলাপি, আপনারা যারা বুঝবেন না তাদের জন্য সহজ ভাষায়, খেলাপি ঋণ হচ্ছে ব্যাংকের টাকা নিয়ে দেয় না, খালি ঘুরায়, অর্থাৎ দিবে না। লুটপাট করে অনেকে দেশের বাইরে চলে গেছে, এইখানে ব্যাংক খালি চিঠি পাঠায়। তো এই সরকার আসার সময়, ক্ষমতা আসার সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 23,000 কোটি টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 5.5 লক্ষ কোটি টাকা। কয় গুণ হিসাব করে দেখেন, প্রায় আপনার বলা চলে 10-12 গুণ খেলাপি ঋণ। আমি সিম্পল, আমার একটা রিলেটিভ 10 লাখ টাকার একটা ছোট লোন করেছিল, সেটার জন্য 25,000 টাকা একজনকে ঘুষ দিতে হয়েছে। আর এই যে ছোট ছোট হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে নিয়ম বহির্ভূত ভাবে, আপনাদের কি মনে হয় সরকারের উচ্চ পর্যায়ের এমপি, মন্ত্রী, গণভবনের সিগন্যাল ছিল না এইসব ঋণে? এইসব ঋণ করে সব টাকা বাইরে পাচার করে দিয়েছে। আমরা বাঁচতে, দেশ বাঁচাতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তাদের কারণে আমরা আল্লাহর আইন মানতে পারছি না। সমাজে প্রতিষ্ঠিত অন্য যত রব, অন্য যত খোদা বসে আছে, এই নেতৃত্ব কর্তৃত্ব আইন প্রণয়নকারী জায়গা থেকে তাদেরকে সরিয়ে এখানে আল্লাহর আইন আর সৎ নেতৃত্ব কায়েম না করলে জীবনের সর্বস্তরে আল্লাহকে রব বানা আর রসুলকে নেতা মারা সম্ভব হয় না। তাই আমাদেরকে সমাজের অসৎ, খোদাহীন, মিথ্যা, পাপী, নাফরমান নেতাদেরকে সরিয়ে সৎ লোকের নেতৃত্ব কায়েম করলেই কেবল আল্লাহকে ইলাহ বানা আমাদের পক্ষে সম্ভব। আমি একটা প্রশ্নের জবাবে বলেছিলাম যে রাজধানীর মাটি ঠিক আছে তো সারা দেশ ঠিক আছে। তার মানে রাজধানী হচ্ছে জাতির মগজ। ব্রেইন কাজ করবে তো সারা বডি অ্যাক্টিভ, ব্রেইন ফাংশনলেস হয়ে যাবে, সারা বডি শেষ। আল্লাহ তাআলার ওয়াদা কি? আল্লাহ তাআলার ওয়াদা স্পষ্ট, ওফরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। স্পষ্ট ওয়াদা যে আমি তোমাদেরকে গুনাহ খাতা তো মাফ করব, জান্নাতও দিব, কিন্তু এর পাশাপাশি আমি দুনিয়াটাকেও তোমাদের জন্য জান্নাতময় বানিয়ে দেব। আমার সাহায্য তোমাদের জন্য যাবে, বিজয় ইসলামের নিশ্চিত হবে, তোমাদের হাত দিয়ে হবে। এটা আল্লাহর ওয়াদা। সেই ওয়াদাটা আল্লাহ বাস্তবায়ন তখনই করবেন বান্দারা যখন তাদের ওয়াদা বাস্তবায়ন করবে। প্রিয় ভাইরা,
আপনার আমার এই ওয়াদা কোনো মানুষ, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো আমির সাহেবের কাছে নয়, এই ওয়াদাটা সরাসরি আল্লাহ তাআলার কাছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে, কারে সাক্ষী রাখিয়া, কে হাজির নাজির, কার সামনে এই ওয়াদা? স্বয়ং আল্লাহ তাআলার সামনে এই ওয়াদা। আমার সম্মানিত ভাইরা, কত সহজ! আমি তো ওয়াদা নিয়েছি, শয়তান আমারে ছেড়ে দিবে? আমার সাথে তার যুদ্ধ অনবরত লেগেই আছে। সে আমাকে নিয়ে যাবে আমার পেশায়, নিয়ে যাবে আমার পরিবারে, নিয়ে যাবে আমার বন্ধু মহলে যেখানে দিনের সাথে কোনো সম্পর্ক নেই, নিয়ে যাবে আমাকে অযথা কাজ এবং কর্মে। আর আমাকে কুস্তি করতে হবে তাকে পরাজিত করার জন্য। সেই কুস্তিতে যদি আল্লাহ আমাকে সাহায্য করেন তাইলেই আমি বিজয়ী হতে পারবো। আমি একজন চিকিৎসক হতে পারি, আমি আমার রোগীর হক আদায় করে নিচ্ছি কিনা, আল্লাহকে ভয় করে নিচ্ছি কিনা। আমি একজন আইনজীবী হতে পারি, আমার হাতে টাকা আমি চাইলে নিতে পারবো, আমি সেই হকটুকুর দিকে খেয়াল রাখছি কিনা এবং আল্লাহকে ভয় করছি কিনা। আমি একজন ব্যবসায়ী হতে পারি, আমার ব্যবসার মেজারমেন্টের মানদণ্ড ঠিক আছে কিনা, কোয়ালিটি যা বলছি এটা আমার জানা মতো নিশ্চিত আছে কিনা। এই বিষয়গুলো কয়েকটা মাত্র উদাহরণ দিলাম। এই বিষয়গুলো সামনে রেখে যারা নিজেদের দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদেরকে তাকওয়ার দিকে সাহায্য করবেন। সম্মানিত ভাইরা, আমি সবচেয়ে বড় গুনাহগার। আমি বিশ্বাস করি আমার প্রতিটি ভাইয়ের নেক আমল আমার চেয়ে ভালো এবং আল্লাহর সে আমার চেয়ে প্রিয়। আমার জন্য বুক করে আপনারা দোয়া করবেন, অসঙ্গত কোনো কাজ যেন আমি না করি। আর যদি কিছু আমার ভুলের জন্য, দুর্বলতার জন্য হয়ে যায়, আল্লাহ যেন সাথে সাথে আমাকে সংশোধনের ব্যবস্থা করেন। অন্য ভাইয়ের 10টা বড় ভুলে না ক্ষতি হবে, আমার একটা ছোটো ভুলের কারণে এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেতে পারে। আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আমার মগজকে হেফাজত করে, আমার জেহেনকে হেফাজত করে, আমার কলকে হেফাজত করে। আর বডিটা তো আল্লাহর জন্য দেওয়াই আছে, আল্লাহ যেভাবে পছন্দ করে। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই কাঙ্ক্ষিত বিপ্লবের এক একজন সেনাপতি হওয়ার তৌফিক আপনাদেরকে দান করুন, এক একজন সেনাপতি হিসেবে আপনাদেরকে পূর্ণ করুন। এই জন্য দাওয়াত শুরু হবে কোন জায়গা থেকে? আগে নিজের থেকে। দাওয়াতের সাবজেক্ট ম্যাটার, দাওয়াতের বিষয়বস্তুর আলোকে আমি কেমন আছি। আমি যে অপরকে নামাজের কথা বলবো, ফরজ ওয়াজিবের কথা বলবো, কবিরা গুনাহ থেকে বাঁচতে বলবো, পর্দা করতে বলবো, রুজি হালাল করতে বলবো, আমার এই ব্যাপারে অবস্থাটা কি, এটা আগে নিজে একটু জাস্টিফাই করা, রক্ষা করা, আযাব থেকে, আগুন থেকে আমাকে রক্ষা করার মতো আমি হতে পেরেছি কিনা, এরপর আমার আহালকে আমি দাওয়াতের আওতায় নিয়ে নেব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখা যায় যে যখন গোপন দাওয়াতি কাজ তিনি প্রথম করেছেন, তার এক পর্যায়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন। ফাসদা বিমা তুমার, আমি যে আদেশ দিয়েছি তুমি এখন মানুষকে সেদিকে ডাকো। ফানজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তীদেরকে আগে আল্লাহর ভয় দেখাও। কে বলছেন সব কথা? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমার দাওয়াতের কাজটা শুরু হবে কোন জায়গা থেকে? নিজের থেকে। এবং পরবর্তীতে এই দাওয়াত হবে সবার জন্য। সেই দাওয়াত দুই পদ্ধতি, একটা ব্যক্তিগত পদ্ধতি, একটা সমষ্টিগত পদ্ধতি। ব্যক্তিগত পদ্ধতিটা সুন্দর করে আমাদের সংগঠন পদ্ধতিতে বলা আছে যে পার্সোনালি আমি আগে টার্গেট নেব। আমার রিপোর্ট বইয়ের ডান দিকে 3-4টা নাম আমি লিখে রাখবো, এরা হচ্ছে আমার দাওয়াতি টার্গেট। কি টার্গেট? দাওয়াতি টার্গেট। নিয়মিত প্রত্যেক সপ্তাহে দিনে সুবিধা মতো আমি তাদের সাথে ব্যক্তিগত দেখা সাক্ষাৎ করবো, সালাম জানাবো, তাকে হাদিয়া তোফা দেবো, পরিচিত হবো, ঘনিষ্ঠ হবো। যে আগে ব্যক্তিকে দাওয়াত দিতে গেলে তার সাথে ব্যক্তিগত খাতিরটা করতে হবে, সম্পর্ক। হতে পারে তিনি একটু বিএনপি মানা, হতে পারে তিনি আওয়ামী মানা, হতে পারে তার মধ্যে সমাজতন্ত্রী সেকুলার বাম মানা, আমার প্রতিবেশী, আমার অফিসের কলিগ, আমার আত্মীয় স্বজন, আমার ব্যবসায়িক পার্টনার, যাই হোক না কেন, হোয়াট এভার লাই, তার অবস্থা বুঝে আগে তার কাছে মনের কথাটা বলতে গেলে তা আমাদের দাওয়াতি কাজের টেকনিকটা কিছুটা হোমিওপ্যাথিক ডাক্তারের মতো। লোক বুঝে, রুগীর অবস্থা বুঝে পাওয়ার বাড়াইতে হবে। তখন যখন অনুভব করবে যে না, সম্পর্কটা এখন এমন পর্যায়ে হয়েছে যে এখন একটা কথা বললে সে রাখবে, কি এরকম করে বোঝা যায় না, তখন তাকে ধীরে ধীরে কালেমার এই দাওয়াতের যে বিষয়বস্তু এতক্ষণ আমি আলোচনা করলাম, ওইটার যে কথাটা আবার সবার কাছে সব কথা বলার পরিবেশ বুঝে কথা বলতে। একটা লোক MA পাস, সরকারের সচিব ছিল, সামরিক অফিসার ছিল, অথবা ব্যবসায়ী, একটা লোক পানের দোকানদার, একটা রিক্সা চালায়, ভ্যান চালায়, একজন খুব শিক্ষিত, একজন স্বল্প শিক্ষিত, একজন নিরক্ষর। তো সবার অবস্থা কি একরকম হবে? বলেন হবে? এক একজনের কাছে তার স্টাইলে, তাকে যেভাবে তার কাছে আমার কথাটা সুন্দর করে উপস্থাপন করা যায়, সেই ভাষায়, সেই কায়দায়, সেই যুক্তি দিয়ে তার কাছে সেটা তুলে ধরতে হবে। বুঝে শুনে যদি দেখি যে না, কোনো লোক কোনো কথা শুনতে বুঝতে একটু বিব্রত হয়, তো কথাটাকে সহজ করে, নরম করে, হৃদয়গ্রাহী করে, হৃদয় স্পর্শ করে, এমন করে তার কাছে আমার কথাটা, দাওয়াতটা পৌঁছাতে হবে। এটা হচ্ছে ব্যক্তিগত দাওয়াতি কাজ। সেকেন্ড বলেছে কি? সমষ্টিগত, কালেকটিভলি। ওইটার ব্যাপারে তো বলা আছে সাধারণ সভা, সেমিনার, ওই যে মাসে যে সাধারণ সভা হচ্ছে, ইউনিটে, ওয়ার্ডে, ওয়াজ মাহফিল, সেমিনার, সিম্পোজিয়ামের আলোচনা করা, জনসভা করে সেখানে নেতৃবৃন্দ আসছে, ইসলামের দাওয়াতের বক্তব্য দিচ্ছে, এরকম যে কোনো সভা, সমিতি, গ্রুপ ভিত্তিক দাওয়াত করে দলগতভাবে মানুষের কাছে গিয়ে দাওয়াতি কাজটা করা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের যে কটি উৎসাহ ব্যঞ্জক খবর, তার মধ্যে অন্যতম খবর হলো যে সেনাবাহিনীতে একজন নতুন সেনাপ্রধান আসছেন, জেনারেল ওয়াকার, যিনি বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন এবং তাকে জেনারেল পদে উন্নীত করা হয়েছে এবং সেইভাবে সরকার থেকে মনোনয়ন দিয়েছে, যিনি জেনারেল হয়ে নতুন ব্যাচ পড়ে জুন মাসের 23 তারিখে, 23শে জুন 2024 এই তারিখে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন। আর সাবেক সেনাপ্রধান যিনি ওই দিন হয়ে যাবেন, বর্তমান দিনের সেনাপ্রধান রয়েছেন, তো তাকে চলে যেতে হবে। তার চাকরির মেয়াদ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল বাড়ানো হবে, কিন্তু আলটিমেটলি তাকে বাড়ানো হয়নি, যেভাবে আজিজ সাহেবকেও বাড়ানো হয়নি। তো এখন এই যে নতুন যিনি সেনাপ্রধান হলেন জেনারেল ওয়াকার, তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একেবারে রীতিমতো হই হুল্লোড় শুরু হয়েছে। তাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষের আবেগ উচ্ছ্বাস। কবে তার সাথে ছবি তোলা হয়েছে, কবে তিনি কার বাসায় গিয়েছেন, কার সঙ্গে তার রক্তের সম্পর্ক আছে, কার সঙ্গে তিনি শৈশবে পড়াশোনা করেছেন, কিংবা দেখা গেল যে তিনি যে স্কুলে পড়েছেন বা যে কলেজে পড়েছেন, তো সেই কলেজের তার চেয়ে 20-30 বছরের ছোট, এরকম অনেকেই এখন ওই তার সেই স্কুলে পড়াশোনা করেন, এই গর্বে মানে রীতিমতো আনন্দ এবং উল্লাস শুরু করেছেন। তো এটা একটা নিদারুণ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। এর কারণ হলো আমাদের এই বাংলাদেশে দীর্ঘদিন ধরে কে সেনাপ্রধান হলেন বা না হলেন, আমরা এই জিনিসগুলো খোঁজখবর রাখতাম না। কে আইজি হলেন না হলেন,
একেবারে বিশ্বাস করেন, আমার তো এই যাকে বলা হয় এই বেনজির সাহেবের আগ পর্যন্ত বা জেনারেল আজিজের সেনাপ্রধান হওয়ার আগ পর্যন্ত কে সেনাপ্রধান হলেন বা না হলেন এটা নিয়ে আমি এরকম কোনো মাতোয়ারা অবস্থা দেখিনি সামাজিক মাধ্যমে। আমার নিজের আগ্রহ ছিল না। আমাকে যদি 10 জন সেনাপ্রধান আর 10 জন পুলিশ প্রধান সাবেক বলা হয়, আমি হয়তো বলতে পারবো না, আমার কোনো আগ্রহ নেই। কিন্তু জেনারেল আজিজের কাণ্ড এবং বেনজিরের কাণ্ডের কারণে এই দুটো পদ এখন এতটা হট, এতটা তাৎপর্যপূর্ণ এটি হয়ে গেছে যে এই পদে যারা আসবেন সে আইজি পদে এখনও নমিনেশন হয়নি, বিভিন্ন নাম শোনা যাচ্ছে। আর সেনাপ্রধান পদে তো জেনারেল ওয়াকারকে যে মনোনয়ন দিয়েছে সেটা চলে আসছে। এখন এই দুজনের এই ঘটনার পর মানে মানুষের যে দৃষ্টি এই পদগুলোতে চলে আসছে। এখন সেই দৃষ্টি কেন? প্রথমত হলো যে তারা অনাগত দিনে যখন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বা পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা কি তাদের একেবারে সাম্প্রতিক যে পূর্বসূরি যারা ছিলেন জেনারেল আজিজ, জেনারেল শফিউল্লাহ তাদের মতো কাজ করবেন, নাকি সেনাবাহিনীর যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য নিয়ে কাজ করবেন? এই ধরনের চুলচেরা বিশ্লেষণ যারা আশাবাদী মানুষ তারা করছেন। যারা সুবিধাবাদী মানুষ তারা এসব চিন্তা ভাবনা না করে এই সেনাপ্রধানের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, তাকে একটা টেলিফোন করিয়ে যদি কোনো ব্যবসা পাওয়া যায়, তার সঙ্গে একটা ছবি রয়েছে, এটাকে দেখিয়ে যদি কোথাও কোনো নিরাপত্তা পাওয়া যায়, কোনো সুবিধা পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে খুশিতে অনেকে দেখা যাচ্ছে হাঁস জবাই করে, মুরগি জবাই করে সেই রুটি পিঠা দিয়ে, চিতই পিঠা দিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছেন। এই কারণ হলো এত ক্ষমতা, আজিজ সাহেবের এত ক্ষমতা, বেনজির সাহেবের এত ক্ষমতা, কাজী ওয়াকার সাহেবেরও এই ক্ষমতা থাকবে, এটি নিয়ে এক শ্রেণীর মানুষ কিন্তু আলোচনা করছেন। তৃতীয়ত, এই সেনাপ্রধান কীভাবে নিয়োগ পেলেন? তিনি তার নিজের যোগ্যতা বলে পেয়েছেন, বর্ণাঢ্য ক্যারিয়ারের কারণে পেয়েছেন? সেনাবাহিনীর যে রুলস অফ বিজনেস রয়েছে সেই রুলস অফ বিজনেস অনুযায়ী তিনি এই জায়গা থেকে আসীন হয়েছেন, নাকি আত্মীয়তার কোনো বন্ধন রয়েছে শেখ পরিবারের সঙ্গে? এর কারণ হলে এখন আওয়ামী লীগ করতে হবে, গোপালগঞ্জ বাড়ি হতে হবে, শেখ পরিবারের সাথে রক্তের সম্পর্ক থাকতে হবে অথবা সুসম্পর্ক থাকতে হবে, বৈবাহিক সম্পর্ক থাকতে হবে। এই জিনিসগুলো অনেক মানুষ দেখার চেষ্টা করে। আর কারোর মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলে তার যে অন্য যে কোনো যোগ্যতা সেগুলোর চাইতে এই আত্মীয়তার বন্ধনগুলো বা আমি যে জিনিসগুলো বললাম, গোপালগঞ্জ বাড়ি বা শেখ পরিবারের আত্মীয়, রক্তের আত্মীয়, বৈবাহিক সম্পর্কের আত্মীয়, এই জিনিসগুলো নিয়ে মানুষ আলোচনা করে এবং ওটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। যেমন জেনারেল ওয়াকার, তো তিনি সেনাপ্রধান হচ্ছেন। এখন আমি তার ক্যারিয়ার দেখলাম যে 1986 সনে তিনি সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। তাহলে 2 বছর যদি জেন্টলম্যান ক্যাডেট হিসেবে থাকেন, তাহলে 84 সনে 1984-এ তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন। 84-এ যদি তিনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে থাকেন তাহলে 1982 সনে তিনি ম্যাট্রিক পাস করেছেন। এখন 81 সনেও করতে পারেন অথবা 83 সনেও তিনি করতে পারেন, অর্থাৎ 81 থেকে 83 সনের মধ্যে তিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন। এরপর তিনি সেনাবাহিনীতে চান্স পেয়েছেন এবং পত্রিকা যেভাবে আসছে সেটা হলো সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংগুলো তিনি নিয়েছেন এবং সেখানে তার ফলাফল ভালো। তিনি আমেরিকাতে যে সেনা কোর্স করেছেন, সেনাবাহিনীর যে কোর্স করেছেন সেখানে তিনি প্রথম শ্রেণী প্রাপ্ত হয়েছেন। এইভাবেই পত্রপত্রিকা আসছে। তো সেই দিক থেকে মিলিটারিতে তার একটা ভালো বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। তারপরে তার যে চাহনি, তারপরে তার শরীরের গঠন, পোশাক এবং ওইরকম যাকে বলা হয় যে তার মুখভঙ্গি, সব কিছুর মধ্যে একটা দৃঢ়তা আছে এবং অন্য সবার মতো এরকম যাকে বলে আমরা অনেকটা একটু যাকে বলে ফালতু টাইপের কিছু লোক আছে না, হয়ে যায় শুধু কথায় কথায় হাসে, কথায় কথায় ঘাড় নাড়ে, বেশি কথা বলে, অনেকটা ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না, মার্জিত ভাব রাখতে পারে না। তো সেই দিক থেকে ওয়াকার সাহেবের যে ছবিগুলো দেখা গেছে ওনার মধ্যে এইরকম একটা গাম্ভীর্যতা রয়েছে। এবং এই সেনাপ্রধান হওয়ার আগে তার নাম হয়তো অনেক দিকে আমরা শুনেছি বিভিন্ন কারণে যে তিনি হতে পারেন, কিন্তু এটা নিয়ে সামাজিক মাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টক শো বা অন্য যেগুলোকে পাবলিক প্ল্যাটফর্ম বলা হয় সেখানে কখনই ওনাকে সরব বা ওনার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এগুলো তার দক্ষতা এবং অভিজ্ঞতা, যার বিচারে হয়তো তিনি এই যোগ্যতা বলি যদি আওয়ামী লীগ না থেকে বিএনপি থাকতো, বিএনপির পরিবর্তে অন্য কেউ থাকতো, যদি যোগ্যতার ভিত্তিতে তাকে দেওয়া হতো তো সেই যোগ্যতার ভিত্তিতে দেওয়া হলে তিনি হয়তো পেতেন। কিন্তু যেহেতু আওয়ামী লীগ ক্ষমতা এবং আমাদের যে একটা কৃষ্টি এবং কালচার যেটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে, এখন সবাই বলার চেষ্টা করছে যে তিনি শেখ পরিবারের আত্মীয়, কেমন আত্মীয়, প্রধানমন্ত্রীর এক ফুফুর ছেলে বা এরকম কিছু একটা হবে নাকি, এই কথা বলার চেষ্টা করছেন। এখন এই কথাগুলোর কারণে কি হচ্ছে, সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পদবিতে থেকে এবং ওই চেয়ারে বসে তিনি যথেষ্ট চাপ অনুভব করবেন। 1996-এ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন জেনারেল মুস্তাফিজ ছিলেন, তো তিনিও শেখ পরিবারের আত্মীয় ছিলেন এবং সম্ভবত প্রধানমন্ত্রী ফুপা এরকম সম্পর্কে ছিলেন। অসাধারণ একজন জেনারেল, আপাত মস্তক ভদ্রলোক, মেধাবী, যোগ্যতার সম্পন্ন, কিন্তু মানে তার কথা বলতে গেলেই তার যে সামরিক প্রতিভা সেগুলোর চাইতে তিনি শেখ পরিবারের আত্মীয় এটা সামনে চলে আসে। তো তদ্রুপ এখনও জেনারেল ওয়াকারকে নিয়ে এই কথাগুলো হচ্ছে এবং তাকে মানে এই 18 কোটি মানুষ, তাদের যে 36 কোটি চোখ, সেই প্রতি মুহূর্তে তাদের সেই চোখের যে জ্যোতি এই চেয়ারটার উপর পড়ছে, যেটি যে কোনো একটা মানুষের পক্ষে সহ্য করা ভেরি টাফ।
আপনি অবাক হয়ে দেখবেন যে আপনি কোথাও যদি দাঁড়ান, কেউ কোনো কথা বলছে না, শুধু আপনার দিকে তাকিয়ে আছে, এরকম 10-12 জন লোক যদি তাকিয়ে থাকে ঘন্টাখানিক, এবং আপনি যদি বুঝতে পারেন যে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি খুব বিব্রত হবেন। আর আপনি যদি কোথাও থাকেন এবং যদি দেখেন লাখখানিক লোক আপনার দিকে তাকিয়ে আছে এবং আপনি একা, কোনো কথাবার্তা বলছেন না, লোকজন শুধু আপনার দিকে তাকিয়ে আছে, আপনি পাগল হয়ে যাবেন। ইটস নট এ ম্যাটার অফ জোক। তো এইরকম পদপদবিতে যে এই যে আমরা বিভিন্ন লোকজনকে বসাচ্ছি, এবং কারো নামের সঙ্গে গোপালী চলে আসছে, কারো নামের সঙ্গে বগুড়া চলে আসছে, কারো নামের সঙ্গে আরো অনেক কিছু আসছে। ও যখন মাদ্রাসায় যায় তখন আমি আমাকে এইভাবে সামনে দেয়, মা আমার মাথাটা মুছাও করে দাও, মা আমাকে দোয়া করে দাও, মা আমি যেন ভালো থাকতে পারি, ভালো যেন লেখাপড়া করতে পারি। আর 4 দিন ধরে বাড়িতে কোনো খানা খাওয়ার কিচ্ছু নাই। আমরা কি আতঙ্কে আছি, আমার ছেলের খোঁজ পাই না, কোথায় আমার ছেলে আছে, কোথায় রাখছে, কোথায় গেছে, কি হয়েছে ছেলে। আল্লাহ, আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ে দোয়া করি। এলাকাবাসী, আত্মীয় স্বজনরা আমার সবাই একত্রিত হয়ে গেছে। আচ্ছা, হয়তো আপনারা জানেন না, তারপরেও তার অ্যাক্টিভিটি বা তার যে সম্পৃক্ততা এসব বিষয়ে হয়তো র্যাব বা যারা ধরেছে তাদের কাছ থেকে আরো বিস্তারিত জানা যাবে। আমি যদিও আজকে সন্ধ্যার খবর, আমরা যখন অনুষ্ঠানটি ঘোষণা করি গতকালকে এবং আজকে, তখন পর্যন্ত আসিফের কোনো ধরনের খবর পাওয়া যায়নি, কিন্তু আজকে মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে আসিফের খোঁজ দিয়েছে স্বয়ং র্যাব, এবং তারা বলেছে যে আসিফকে একটি জঙ্গি আস্তানা থেকে তাকে পাওয়া গেছে, তা সে সন্ত্রাসী মিটিং করছিল। এই হলো তাদের অভিযোগ। আসিফের মা, আপনি শুনতে পাচ্ছেন? খালাম্মা, আপনি শুনতে পাচ্ছেন? জি, জি, আপনি বলুন আপনার সন্তান সম্পর্কে। তো আপনি তো গত 2 দিন ধরে 3 দিন ধরে আপনার খুঁজছিলেন, এখন তো পেলেন, আপনার সন্তানকে খোঁজ দিয়েছে র্যাব। আপনার কি ধরনের প্রতিক্রিয়া একটু শুনি, এরপরে যাবো একটু মামুন মামুনের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে আসাদুজ্জামান আসিফ, ওকে 4 দিন ধরে আমরা খুঁজে পাচ্ছি না। ও আমার ছেলেকে রাস্তা মাদ্রাসা থেকে বের হওয়ার পরেও ওখান কোথায় থেকে যে এক স্কুলের কাছে শুনতে পেয়েছি যে ওখান থেকে বাচ্চাঘরে আমার ছেলেকে উঠায় নিয়ে গেছে। এখন ওঠার সময় আমার ছেলে খুব চিল্লাচিল্লি করতেছে, এটা আমরা শুনছি। এখন কিন্তু আমাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছে না আমাদের ছেলের। আজকে নাকি খবর পেয়েছি যে ছেলে আমার অমুক জায়গায় অমুক একের কাছে আছে, কিন্তু এতদিন ধরে আমার তো সবকিছু জানে দেওয়া হয়েছে সরকারের কাছে, অফিস, থানা বা আদালতের কাছে, সব জায়গায় আমরা পৌঁছাই দিছি কথা, কিন্তু আমাদের কোনো প্রতিবাদ করলো না, আমাদেরকে কিছু জানাইলো না যে তোমার ছেলে এখানে আছে, এইটা এই বিষয়ে। কিন্তু আমার ছেলে কোনোদিন এই ধরনের কিছু বলে না। আমার ছেলে ছোট থেকেই বলেছে, যখন 4 থেকে 5 বছর বয়স হয়নি তখন থেকে বলি, বাবা তুমি মাদ্রাসায় দিছি, তখন বলি বাবা তুমি কি হবা, তখন বলে বাবা মা আমি উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম বক্তা হব। এই মনে করে আমার বাচ্চার আমি লেখাপড়া করাই, ওর মনের খুব আশা। আমার মা হয়ে আমার মায়ের আশা যে আমি, বাবা তুমি এমন আলেম হবা, ইসলামিক আলেম হবা, হক্কানি আলেম হবা। আমি নামাজ পড়ে দোয়া করি, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করি। ও যখন মাদ্রাসায় যায় তখন আমি আমাকে এইভাবে সামনে দেয়, মা আমার মাথাটা মুছাও করে দাও, মা আমাকে দোয়া করে দাও, মা আমি যেন ভালো থাকতে পারি, ভালো যেন লেখাপড়া করতে পারি। এই মনে করে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পাঠাই, এই মনে করে মাদ্রাসায় লেখাপড়া করাই। আজকে আমাদের ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সরকার কোনো, এই পুলিশ আদালতে কোনো বিচার পাচ্ছি না, কোনো আমাদেরকে তথ্য দিল না। আজকে দিল যে জঙ্গিবাদে। আমার ছেলে কোনোদিন জঙ্গিবাদ না, আমার ছেলে হক্কানি। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, এ পর্যন্ত দোয়া করি, বাবা তোমার আল্লাহ আমার ছেলে হক্কানি আলেম বানায় দাও। যেমন তাও ছোটখাটো আলেম না, আমার যেন আল্লাহ আমার ছেলে হক্কানি আলেম বানায় দাও। সারা বিশ্বে যেন আমার ছেলে আলেম হিসাবে গ্রহণযোগ্য করে, সবাই যেন দেখে। আমার এতটুকু আশা আকাঙ্ক্ষা। আমার ছেলে কোনোদিন জঙ্গি না, আমার ছেলে কোনোদিন এই ধরনের কোনোদিন আচরণ করে না। আমার ছেলে সব সময় আমার এলাকায়, সব সময় প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই কান্নাকাটিতে অস্থির। 4 দিন ধরে বাড়িতে কোনো খানা খাওয়ার কিচ্ছু নাই। আমরা কি আতঙ্কে আছি, আমার ছেলের খোঁজ পাই না, কোথায় আমার ছেলে আছে, কোথায় রাখছে, কোথায় গেছে, কি হয়েছে ছেলে। আল্লাহ, আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ে দোয়া করি। এলাকাবাসী, আত্মীয় স্বজনরা আমার সবাই একত্রিত হয়ে গেছে যে ছেলে নিখোঁজ, ছেলের কোনো খোঁজ নাই। এ পর্যন্ত ছেলের মুখে কোনো কথা শুনতে পাই নাই। এই জন্য আমি খুবই দুঃখিত। এটার জন্য আমার আহ্বান, আমাদেরকে সুষ্ঠু বিচার, সুষ্ঠু যেন আমরা জানতে পারি। এটাই জি আমার কামনা, সুষ্ঠু বিচার যেন জি, আমরা আপনার পাই। প্রতি অনেক অনেক সহানুভূতি আছে। আপনি ধৈর্য ধরুন, খবর তো পাওয়া গেছে, বাকিটা দেখা যাক কি হয়। গত 2 দিন 3 দিন ধরে তো কোনো খোঁজই ছিল না, এখন যেহেতু খবর পাওয়া গেছে, এখন অবশ্যই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলুন, সরকার বলুন, সরকারের যারা এই বিষয়গুলো দেখভাল করছে, তারা নিশ্চয়ই এই বিষয়ে সঠিক একটা চিত্র আমাদের সামনে তুলে ধরবে, এবং অবশ্যই যদি নিরপরাধ হয় আপনার ছেলে আপনার কাছে ফিরে পাবেন, এটা তো আমাদের প্রত্যাশা আছে। কিন্তু সেই প্রত্যাশা আসলে কতটুকু বাস্তবায়ন হওয়ার সুযোগ রয়েছে অ্যাডভোকেট মামুন মাহবুব, আপনার কাছে যদি যাই বাই সিকোয়েন্স, যদি আপনি শুনে থাকেন, বুঝে থাকেন, 11 তারিখ সে নিখোঁজ হলো, এবং খুব সুস্পষ্টভাবে যারা আই উইটনেস ছিল সেখানকার লোকজন সহকারে স্টেটমেন্ট দিয়েছে যে তাকে কয়েকজন তুলে নিয়ে গেছে সাদা পোশাকে, এবং যারা তুলে নিয়ে গেছে তাদের কোমর বন্ধ ছিল, ইত্যাদি ইত্যাদি। এরপর নিয়মিত পরিবারের লোকজন সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে, পুলিশ স্টেশনে যোগাযোগ করে, এবং র্যাবের সাথে যোগাযোগ করে। তারা সবাই বলেছে তাদের কাছে কোনো ধরনের তথ্য নাই। আর আজকে 3 দিন পর র্যাব প্রডিউস করলো, বিফোর দ্য সাংবাদিক জার্নালিস্ট সম্মেলন করলো, বললো যে সে সন্ত্রাসবাদে জড়িত এবং সন্ত্রাসী মিটিং করবার সময় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে, ধরা হয়েছে। র্যাব 7 প্রেস ব্রিফিং করলো না ঢাকায়? এটা এটা চট্টগ্রামের র্যাবে তো করেছে নাকি?
চট্টগ্রাম র্যাব ৭ অফিসে এখানেই ওনারা ব্রিফিং করেছেন এবং আমরা কালকে ওইখানেই অবস্থান করছিলাম প্রায় ৩ ঘন্টা। হুম, জনাব মামুন। জি, দেখেন আজকের এই মধ্যরাতে এমন একটা বেদনা বিধুর পরিবেশ, মার কান্না, দুই ভাই বোন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে কাজগুলো আমাদের এখানকার তথাকথিত ৩৯টা টিভি আছে তাদের করার কথা বা অন্যান্যদের, কিন্তু সেটি আপনি যে উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং সকলের কথাগুলো শুনলেন। এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা গিয়ে সুন্দর করে আপনাদের মূল্যবান মতামতগুলো লিখে জানিয়ে দিবেন। আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছিলাম সবগুলো ভিডিও কারা কারা দেখেছেন এবং ভিডিওর মানে যে কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সব চাইতে কোন ভিডিওটি আপনাদের কাছে মানে মূল বা আকর্ষণ বা ভালো লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর কে কোন জেলা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। পরবর্তীতে হয়তো আপনাদের নামগুলো প্রকাশ করা হবে ইনশাল্লাহ পরবর্তী নিউজের শেষের দিকে। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু আজকের এই নিউজের নিচে আপনারা কি কোথায় থেকে ভিডিওটি দেখেছেন একটু কমেন্ট করে আপনার নাম সহকারে জানাতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে হয়তো আপনাদের 5 জনের নাম আমরা ঘোষণা করার চিন্তা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো যাবার আগে আবারও বলছি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।